আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে গিয়ে বিয়ার প্রোডাকশন। অনেকের কাছে এই টপিকটা একটু লিটল বিট কনফিউজিং থাকে, বাট আজকে আমি একটা ওভারভিউ সহ আমি একটা ডিটেলস আলোচনা করব বিয়ার প্রোডাকশন নিয়ে। তো এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে বিয়ার, ডিফারেন্ট স্টাইলের বিয়ার। মানে এক এক বিয়ারের কালার এক এক রকম হতে পারে। আর বিয়ারের যে টপে যেই ফোমি যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিয়ার হেড বলা হয়। এটা অনেক কারণে হতে পারে, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কারণে হতে পারে, বা বিয়ারের জন্য যে ফ্লেভার এক্সট্রাক্ট বা যে প্ল্যান্টটা ইউজ করা হয় হপস, সেটা থেকে হতে পারে। এই হেডটা হওয়াটা, এই টপ হেডটা হওয়াটা একটু গুরুত্বপূর্ণ বিয়ারের জন্য, কারণ হচ্ছে এটা বিয়ারকে একটা ভালো টেক্সচার দেয় আর কি, অ্যাট্রাকশন করার জন্য। তো চলে যাই আজকের পড়াতে। তো বিয়ার প্রোডাকশনের জন্য মূলত 5টা ইনগ্রেডিয়েন্ট দরকার, যেগুলোকে বলা হয় একদম বেসিক ইনগ্রেডিয়েন্ট। তো প্রথম যেটা সেটা হচ্ছে বার্লি। তো বার্লিকে বলা হয় বডি এবং সোল অফ বিয়ার, মানে হচ্ছে এটা ছাড়া বিয়ার প্রোডাকশন করা সম্ভব নয়। এই জন্য এটা হচ্ছে বিয়ারের সোল। তারপর হচ্ছে ইস্ট। ইস্টকে বলা হয় বিয়ারের লাইফ, কারণ হচ্ছে ইস্টের দ্বারা যদি আমি ফার্মেন্টেশন না করতে পারি তাহলে বিয়ার প্রোডাকশন হবে না। সো ইস্ট অবশ্যই লাগবে। ইস্ট হচ্ছে এক ধরনের মাইক্রো অর্গানিজমস। আচ্ছা, হচ্ছে হোপস। হোপস হচ্ছে একটা প্ল্যান্ট, যেটা সম্পর্কে আমরা সামনে জানতে পারবো। তো হোপস প্ল্যান্টটা হচ্ছে মূলত বিয়ারে কিছু এক্সট্রা ফ্লেভার অ্যাড করে, যে ফ্লেভারটার জন্য হচ্ছে বিয়ারটা কাস্টমারকে অ্যাট্রাক্ট করে, বা যে ফ্লেভার গুলোর জন্য বিয়ারটা বিখ্যাত। ওয়াটার দরকার হয়, ওয়াটার হচ্ছে বিয়ারের ইন্টিগ্রিটি এবং পিউরিটিকে বৃদ্ধি করার জন্য। আর কিছু অ্যাডজুভেন্টস দরকার হয়, বা এটাকে অ্যাডজাংসও বলা যায়। তো এই সমস্ত অ্যাডজুভেন্টস হচ্ছে বিভিন্ন প্রকার ফ্রুট সিরাপ বা সুগার, যেগুলো হচ্ছে বিয়ারের কে এনহ্যান্স করবে টেস্টে। তো এখানে বেসিক ইনগ্রেডিয়েন্টস গুলোর কথা বলা হয়েছে। এই এখানে হচ্ছে মাল্টের কথা বলা হয়েছে। এটাকে কেউ ম্যাল্টও বলে আবার মাল্টও বলে, আমি মাল্ট বলছি। তো মাল্ট জিনিসটা হচ্ছে মূলত বার্লি থেকে তৈরি করা হয়। বার্লিকে আমরা বাংলায় বলি জব। হ্যাঁ, জব বলা হয়। এটা হচ্ছে একটা গ্রেইন আর কি। তো বার্লিকে হচ্ছে যখন জার্মিনেশন করা হয় তখন সেটা হয়ে যায় মাল্ট, এবং এই মাল্টটাই হচ্ছে মূলত বিয়ার প্রোডাকশনের একটা বডি এন্ড সোল। এর থেকে হচ্ছে বিয়ারটা তৈরি হয়। এরপর হচ্ছে হোপস এর কথা বলেছি যে এটা ড্রাইড ফ্লাওয়ার প্ল্যান্ট। এটা হচ্ছে হোপ নামক একটা প্ল্যান্ট আছে, যেটা সম্পর্কে আমরা সামনে জানবো, সামনে একটা ফিগার আছে। আর হচ্ছে কিছু মাল্ট অ্যাডজাংস ইউজ করা হয়, যেখানে হচ্ছে বিভিন্ন প্রকার সুগার কন্টেনিং ম্যাটেরিয়ালস থাকে এবং কার্বোহাইড্রেটস থাকে। আর হচ্ছে কিছু স্টার্চ অ্যাডজাংস ইউজ করা হয় কিছু বিয়ারের ক্ষেত্রে, যেমন হচ্ছে কর্ন প্রোডাক্ট, রাইস ওয়েট, এগুলো ইউজ করা হয়। আর সুইট অ্যাডজাংস হিসেবে ইউজ করা হয় সুগার এন্ড সিরাপস। এগুলো হচ্ছে এক্সট্রা যেই ম্যাটেরিয়ালস গুলো বা এক্সট্রা যে ইনগ্রেডিয়েন্টস গুলো সেগুলো, বাট বেসিক ইনগ্রেডিয়েন্টস কিন্তু এই 5টা। ওকে। তো এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হোপস প্ল্যান্টের ফিগার। এটার যে সাইন্টিফিক নেম সেটা হচ্ছে হোমুলুস লুপুলুস। এই প্ল্যান্টটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পার্টনার বিয়ার প্রোডাকশনের জন্য, কারণ হচ্ছে এই প্ল্যান্টটা থেকে মূলত বিয়ারের যে পাঞ্জেন্ট স্মেলটা, যে টেক্সচার, যে স্মেলটা আমরা পাই, সেটা হচ্ছে এই প্ল্যান্টের কারণে আসে। হপস বলা হয়, এটা হচ্ছে ফিমেল ফ্লাওয়ার অফ হোপস প্ল্যান্ট। আচ্ছা, তো এখন এটা যে শুধুমাত্র ফ্লেভার এনহ্যান্স করে বিয়ারের জন্য তা না, বরং এটা কিন্তু বিয়ারকে অ্যান্টিসেপটিক সাবস্টেন্সও প্রোভাইড করে, যার ফলে বিয়ারের মধ্যে যত মাইক্রো অর্গানিজমস গুলো আছে যারা ডিজিজ কজ করবে, সে সমস্ত মাইক্রো অর্গানিজমস গুলো গ্রো করতে পারে না। তো এটার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এই যে এখানে বলা হয়েছে যে হোপস হচ্ছে ড্রাইড ফিমেল ফ্লাওয়ার অফ হোপ প্ল্যান্ট, যেটার সাইন্টিফিক নেম হচ্ছে হোমুলুস লুপুলুস, এবং হচ্ছে এটা প্রায় 1/4 পাউন্ড অ্যাড করা হয় পার ব্যারেলে। মানে পার ব্যারেল অফ বিয়ার এটা 1/4 পাউন্ড ইউজুয়ালি দেওয়া হয়। আর এটার যে অ্যাডভান্টেজ গুলো, এটা হচ্ছে বিয়ার একটা পাঞ্জেন্ট এবং অ্যারোমেটিক ক্যারেক্টার দেয়। পাঞ্জেন্ট স্মেল এবং অ্যারোমেটিক ক্যারেক্টার। এটা ট্যানিন প্রোভাইড করে, যেটা হচ্ছে রিমেইনিং যে প্রোটিন গুলো আছে আমাদের বডিতে সেগুলোকে কোয়াগুলেট করতে সহায়তা করে। এছাড়া হচ্ছে পেকটিন থাকে, যেটা হচ্ছে ওই যে ফোমি একটা স্ট্রাকচার দেয়। একটু আগে আমরা দেখেছিলাম ফিগারে যে বিয়ার্ডের টপে একটা হেড থাকে, সেই হেডটার পেকটিনের কারণে হতে পারে। এছাড়া বিভিন্ন প্রকার অ্যান্টিসেপটিক সাবস্টেন্স, যেমন হচ্ছে আলফা রেজিন এবং বিটা রেজিন থাকে, যেটা হচ্ছে বিটা ফ্লেভার দেয়। এছাড়া হোমোলুন্স থাকে, যেগুলো হচ্ছে বিভিন্ন প্রকার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করতে পারে। ওকে, তো এখানে একটা ওভারভিউ দেখানো হয়েছে বিয়ার প্রোডাকশনের, এটা আমরা বর্ণনা করছি, এরপর আমরা ডিটেলসে চলে যাব। আচ্ছা, প্রথমে আমি বলেছিলাম যে বিয়ারের জন্য যে ফার্স্ট যে ইনগ্রেডিয়েন্টটা দরকার হয় সেটা হচ্ছে বার্লি। বার্লিকে আমরা জব হিসেবে চিনি, সো এখানে বার্লি দেখানো হয়েছে।
তো বার্লির পরে যে স্টেপটা মানে ফার্স্ট যে স্টেপটা সেটার নাম হচ্ছে মাল্টিং। মানে আমি বলেছিলাম যে বার্লি হচ্ছে গ্রেইনটাকে বলা হয় বার্লি, আর যেটাকে জার্মিনেশন করে বিয়ার প্রোডাকশনের জন্য তৈরি করে নেওয়া হয় সেটাকে বলা হয় মাল্ট। তো মাল্ট তৈরি করার যে প্রসেস সেটাকে বলা হচ্ছে মাল্টিং। ওকে, তো বার্লি গ্রেইনকে নেওয়া হয়, নিয়ে তখন এটাকে বিভিন্ন প্রকার পেট্রি ডিশ বা এনি কাইন্ড অফ প্লেটে রাখা হয় যেখানে ওয়াটার থাকে, এবং ওয়াটার রাখার পরে সেখানে এটাকে জার্মিনেশন করা হয়। জার্মিনেশন কথার অর্থ হচ্ছে এটার যে সিডটা, এটা যে মানে বীজটা, এটা তো সিড, এটা তো আমরা জানি, কিন্তু এটার সিডটা থেকে বিভিন্ন প্রকার অঙ্কুর তৈরি হবে। এই অঙ্কুরিত হওয়াটাকে বলা হয় মূলত জার্মিনেশন। ওকে, তো জার্মিনেশন হওয়ার পরে এটাকে আমরা কিলনিং করব। কিলনিং মানে হচ্ছে এটা কিছুদিন মানে এই যে এখানে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে জার্মিনেশন হয়েছে, এটা অঙ্কুরিত হয়েছে, অঙ্কুরটা বের হয়েছে। অঙ্কুরিত হওয়ার পরে এটাকে কিলনিং করতে হবে। কিলনিং করা মানে হচ্ছে এটা জার্মস গুলো কিল করে নিতে হবে, একটা প্রপার হিটের মাধ্যমে কিল করতে হবে। ওকে, তো এরপরে যে স্টেপটা সেটার নাম হচ্ছে মিলিং। মিলিং হচ্ছে একটা মেশিন যেখানে হচ্ছে যে জার্মিনেটেড সিড বা এটাকে বলা হচ্ছে মাল্ট, এই স্টেজটাকে বলা হচ্ছে মাল্ট। এই মাল্ট গুলোকে এই মেশিনের যদি আমি প্রোভাইড করি তখন এই মেশিনটা এই মাল্ট গুলোকে একদম পাউডার আকারে ক্রাস্ট করে দিবে। তো ক্রাস্ট করে দেওয়ার পরে যে পাউডারটা তৈরি হবে সেটার নাম হচ্ছে গ্রিসড পাউডার। পরবর্তীতে এই গ্রিসড পাউডারটাকে ম্যাশ মিক্সার, একটা পাত্রের মতো ম্যাশ মিক্সার, এটা প্রোভাইড করা হবে এবং এখানে ওয়াটার দেওয়া হবে এবং এখানে মূলত কিছু স্টেপ আছে। পরে এখান থেকে এক্সট্রাক্টেড যে ইয়াটা মানে এক্সট্রাক্টেড যে লিকুইডটা নেওয়া হবে সেটার নাম হবে ওট। এটা লটার টানে থাকবে। লটার টানে হচ্ছে মূলত এটা কপারের তৈরি, এটা হচ্ছে একটা এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে, যার ফলে এটা কপার দিয়ে তৈরি করা হয়। পরবর্তীতে এখান থেকে ওটটা রিলিজ করা হয়। ওটটা রিলিজ করে পরবর্তীতে ব্রুইং প্রসেস বা বয়লিংটা করা হয় বিয়ারের জন্য। তো এখানে হচ্ছে হপস ফ্লাওয়ার অ্যাড করা হয় এই স্টেজে, এবং পরবর্তীতে এটা হচ্ছে মূলত বয়লিংটা হয়। বয়লিং হওয়ার পরে হপস থেকে ফ্লেভার গুলো এক্সট্রাক্টেড হয়। এক্সট্রাক্টেড হয়ে পরবর্তীতে এখানে ওয়াটারপ্রুফ সেপারেটরে প্রোভাইড করা হয়। পরে কুলিং করা হয়। কুলিং করে পরবর্তীতে আমরা ফার্মেন্টেশন স্টেপে দেওয়া হয়। ফার্মেন্টেশনের পরে যে মেইন যে ফার্স্ট যে বিয়ারটা রিলিজ হয় সেটার নাম হচ্ছে গ্রিন বিয়ার। গ্রিন বিয়ার থেকে ম্যাচুরেশন হয়, ম্যাচুরেশন হয় ফিল্ট্রেশন হয়, ফিল্ট্রেশন থেকে আবার প্যাস্টুরাইজেশন করা হয় মাঝে মধ্যে, আবার প্যাকেজিং করা হয়। পরবর্তীতে বিভিন্ন প্রকার বটলিং বা ক্যানিং এর মাধ্যমে এটাকে ফাইনালাইজ করা হয় এবং যেটা মার্কেটিং এর জন্য নেওয়া হয়। ওকে, এটা ছিল একটা ওভারভিউ, বাট আমরা এখন ডিটেলস গুলো জানবো। তো এই যে ফার্স্ট যে স্টেপটা মাল্টিং, তো মাল্টিং এর জন্য হচ্ছে মূলত বার্লি যে গ্রেনস গুলো আছে এগুলো ক্লিন করে নেওয়া হয়। ফার্স্টে ক্লিন করা হয়, ক্লিন করে পরবর্তীতে প্রায় 10 থেকে 15.6 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটাকে 2 দিন রাখা হয়। পরবর্তীতে এক্সেস ওয়াটারটা ড্রেইন করে নেওয়া হয় এবং বার্লি গুলোকে ইনকুবেশনে রাখা হয় 4 থেকে 5 দিন ধরে, এবং 16 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেনটেন করা হয়। তো এই টেম্পারেচারটা মেনটেন করলে বার্লি যে গ্রেইন গুলো আছে সেগুলো জার্মিনেটেড হবে, মানে সেগুলো থেকে মূলত আমার যে অঙ্কুরটা সেটা তৈরি হবে। এই টেম্পারেচারে এতদিন রাখতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে জার্মিনেশন স্টেপটার ফলে মূলত অ্যাক্টিভ আলফা অ্যামাইলেজ এবং বিটা অ্যামাইলেজ তৈরি হবে। এছাড়াও প্রোটিয়াস এনজাইমও তৈরি হবে, যেটা হচ্ছে মূলত বিয়ারের মধ্যে বিভিন্ন প্রকার ফ্লেভার বা কালার অ্যাড করবে। তো মাল্টিং স্টেপটা হয়ে গেল। মাল্টিং স্টেপে আরেকটু সাব স্টেপ আছে, সেটা হচ্ছে মাল্ট অ্যাডজাংস ইউজ করা হয়। তো বার্লির মধ্যে আমরা জানি যে বার্লি কি, বার্লি হচ্ছে মূলত প্রোটিন। হ্যাঁ, তো যদি টোটালি বার্লিটাকে ইউজ করা হয়, কারণ হচ্ছে এটা টোটালি প্রোটিন, তো তাহলে বিয়ারটা ফাইনালি এটা ডার্ক কালার হয়ে যাবে এবং যেটা হবে আনস্টেবল একটা বিয়ার তৈরি হবে। তো আনস্টেবল বিয়ার বা ডার্ক কালার বিয়ার এটা আমাদের জন্য ফেভারেবল না, এটা কাস্টমার অ্যাকসেপ্ট করবে না। তো এই জন্য হচ্ছে মাল্টের যে প্রোটিন গুলো আছে, মাল্টের মধ্যে যে উপস্থিত প্রোটিন গুলো, সেই প্রোটিন গুলোকে যদি অ্যাডিশনাল স্টার্চ বা সুগার ম্যাটেরিয়াল দিয়ে ডাইলিউট করে নেওয়া যায় তাহলে সেই বিয়ারটা প্রপার হবে। এই জন্য হচ্ছে মূলত কিছু সুগার বা স্টার্চি ম্যাটেরিয়ালও অ্যাড করা হয় এই ডার্কার বিয়ারটাকে প্রিভেন্ট করার জন্য। ওকে, ফার্স্ট স্টেপ ডান। হচ্ছে কিলনিং। তো আমি ফার্স্টলি বলেছি যে মাল্ট অ্যাডজাংস এবং মাল্টিং যে স্টেপ সেখানে জার্মিনেশন হয়েছে, জার্মিনেশন করার পরে আমি জার্মিনেশনটাকে স্টপ করে দেব। স্টপ করার জন্য আমার কিলনিং করতে হবে। কিলনিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্রাইড কিলিং। তো এই জার্মিনেটেড সিড গুলোকে আমি কিল করব স্লো হিটিং প্রসেসের মাধ্যমে, যেখানে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেনটেন থাকবে। তো এই প্রসেসটার নামই হচ্ছে কিলনিং। ওকে, তো কিলিং টেম্পারেচারটা মূলত একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই টেম্পারেচারটা অবশ্যই অ্যামাইলেজ এনজাইমটাকে যেন হার্ম না করতে পারে।
এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর হচ্ছে এটা স্লো হিটেই করতে হবে এবং হায়ার টেম্পারেচারে যদি করা হয়, অনেক বেশি হায়ার টেম্পারেচার করলে ডার্কার বিয়ার তৈরি হবে, যেটা আমি আনস্টেবল বা আনডেজারেবল, যেটা আমি চাই না। সেকেন্ড স্টেপ ডান। এরপর হচ্ছে মিলিং। আমি মিলিং এ বলেছিলাম স্পিকারে যে একটি মেশিন আছে, সেই মেশিনের মধ্যে এই ড্রাইড বার্লি গ্রেনস গুলো মানে জার্মিনেটেড, মানে জার্মিনেশনটা স্টপ করার পরে যে প্রপার যেই আমি ইয়াটা তৈরি করেছি, যেটাকে বলছে মাল, সেই মালটাকে যদি আমি ওই রোলার ক্রাস্টে যদি আমি দেই, তাহলে কোর্স পাউডার তৈরি হবে, যেটার নাম হচ্ছে গ্রিস্ট। সেই পাউডারটা তৈরি হয়ে গেল। ফোর্থ যে স্টেপ, সেটার নাম হচ্ছে ম্যাশিং। ওকে, তো ম্যাশিং এর জন্য আমি ফার্স্টে গ্রিসটা তৈরি করেছি, যেটা পাউডার। ওকে, তো গ্রিসটা হচ্ছে মূলত ওয়ার্ম ওয়াটারের সাথে মিক্স করা হবে ফার্স্ট। ওকে, এবার হচ্ছে রেজাল্টিং যে ম্যাটেরিয়ালটা, সেটা মেনটেন করা হবে প্রায় 65 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 ঘন্টা ধরে। ওকে, তো এই প্রসেসে মূলত স্টার্চটা হাইড্রোলাইজড হবে এবং অ্যামাইলেজ এনজাইম দিয়ে এটা হাইড্রোলাইজড হবে, এবং যেটা প্রডিউস করবে সিঙ্গেল সুগার, ম্যালটোজ, ডেক্সট্রোজ, এই সুগার গুলো তৈরি করবে। এবং সিমিলারলি প্রোটিনটাও হাইড্রোলাইজ হবে প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে, এবং যেটা স্মল ফ্র্যাগমেন্ট অ্যামাইনো অ্যাসিডে তৈরি হবে। ওকে, তো এখন the degree of enzymatic hydrolysis strongly depends on pH, এটা pH এর উপর ডিপেন্ড করে, এবং হচ্ছে টেম্পারেচার। মানে এই যে এখানে যে এনজাইমেটিক হাইড্রোলাইসিসটা হবে, এটা মূলত ডিপেন্ড করবে পিএইচ এবং টেম্পারেচারের উপর। এবার হচ্ছে বিটা অ্যামাইলেজ এনজাইমটার একটা অপটিমাম অ্যাক্টিভিটি আছে, যেটা হচ্ছে 57 to 65 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কাজ করে। মানে প্রত্যেকটা এনজাইম, এখানে যে সমস্ত এনজাইম গুলো কাজ করবে, প্রত্যেকটা এনজাইমের একটা অপটিমাম অ্যাক্টিভিটি আছে। আমরা জানি যে সমস্ত এনজাইমের জন্য একটা অপটিমাম অ্যাক্টিভিটি আছে। ওকে, তো এই সমস্ত টেম্পারেচারে আসলে এই যে পলিস্যাকারাইড গুলো আছে সেগুলো ব্রেকডাউন হবে, বা যে প্রোটিন গুলো আছে সেগুলো ব্রেকডাউন হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। তো এই ম্যাশটা পরবর্তীতে ফিল্টার করা হবে হচ্ছে লটারটনে। লটারটনে এটা ফিল্টার করা হবে, এবং লটারটনটা আমি দেখিয়েছিলাম যে এখানে যে এই লটারটন, এটা হচ্ছে লটারটন। তো এটা মূলত কপার দিয়ে তৈরি, এবং এটা কপার দিয়ে তৈরি হওয়ার কারণটাই হচ্ছে মূলত এটা একটা এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে, যেটা হচ্ছে বিয়ার কে ফাস্ট করে, বিয়ার প্রোডাকশনটা বা ফার্মেন্টেশনটাকে ফাস্ট করে, এই জন্য হচ্ছে এটা ইউজ করা হয়। ওকে, এরপর হচ্ছে মূলত আমি লটারটনে যখন এই মাস মানে ম্যাশটাকে প্রোভাইড করব, তখন আমি ফিল্ট্রেশন করব। তো ফিল্ট্রেশন করার পরে যেই লিকুইডটা বের হবে, লিকুইডটা তৈরি হবে, সেটার নাম হচ্ছে ওট। ওকে, তো পরবর্তীতে ওটটাকে বয়লিং করতে হবে। তো বয়লিং করার জন্য হচ্ছে ফিল্ট্রেটটাই হচ্ছে ওট, এটাকে বয়ল করা হবে উইথ স্টায়ারিং। স্টায়ারিং হচ্ছে নাড়াতে হবে কন্টিনিউয়াসলি, এবং প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এটাকে বয়লিং করতে হবে। এবং পরবর্তীতে এখানে হোপ ফ্লাওয়ারটা অ্যাড করতে হবে, এবং হোপ ফ্লাওয়ারটা ভ্যারিয়াস ইন্টারভালে অ্যাড করতে হবে, মানে বিভিন্ন সময় অনুযায়ী অ্যাড করতে হবে। তো এখানে বয়লিং করার কারণটা কি সেটা আমরা জানবো। বয়লিং করার কারণ হচ্ছে হোপ ফ্লাওয়ারটা যখন আমরা অ্যাড করব, আমরা জানি যে হোপ ফ্লাওয়ারটা হচ্ছে মূলত বিয়ারের যে মেইন যে ফ্লেভারটা অ্যাড করে, সেটাই হচ্ছে হোপ ফ্লাওয়ার। সো হোপ ফ্লাওয়ারটা থেকে হোপ ফ্লেভারটা এক্সট্রাক্ট করার জন্য আমার অবশ্যই হিট করতে হবে। সো এই ফ্লেভারটা হিটের মাধ্যমে এক্সট্রাক্টেড হয় বিয়ারের মধ্যে। এরপর হচ্ছে বিভিন্ন প্রকার অ্যান্টিসেপটিক সাবস্টেন্স গুলো এখানে রিলিজ হবে, যেমন হচ্ছে আলফা রেজিন, হিউমুলন, কোহিউমুলন, অ্যাডহিউমুলন, এগুলো ওটের মধ্যে অ্যাডেড হবে, এবং এগুলো হচ্ছে বিয়ারেও অ্যাডেড হবে। ওকে, তারপর হচ্ছে বয়লিং করা হবে। বয়লিং এর ফলে রিমেনিং যে প্রোটিন গুলো আছে সেগুলো হাইড্রোলাইজড হয়ে যাবে, এবং প্রোটিন গুলো রিমুভাল হয়ে যাবে। আমরা একটু আগে পড়েছিলাম যে অনেক হাই কন্টেন্টের প্রোটিন যদি থাকে, তখন বিয়ারটা আনস্টেবল হবে বা ডার্কার বিয়ার প্রডিউস হবে, সেটা আমরা চাই না, তাই না? এবার হচ্ছে বয়লিং করলে কিছু এনজাইমও ইনঅ্যাক্টিভেট হবে, যেগুলো হচ্ছে সুগারের ক্যারামেলাইজেশন করবে, এরকম কিছু এনজাইমও ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। এছাড়াও বয়লিং করলে স্টেরিলাইজ হবে, বিয়ারটা স্টেরিলাইজ হবে, এবং হচ্ছে ওটটাকে কনসেন্ট্রেট করবে। এটাই হচ্ছে মূল কারণ। এবার আমরা মেইন যে প্রসেস সেটা চলে যাচ্ছি, সেটার নাম হচ্ছে ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন হচ্ছে মূলত এক ধরনের অ্যানারোবিক প্রসেস। অ্যারোবিক হতে পারে, বাট সেটা লেস কমন, বাট মূলত একটা অ্যানারোবিক প্রসেস, যে প্রসেসে হচ্ছে মূলত কোনো ফুড সাবস্টেন্সকে বা কোনো সাপোজ মানে কোনো পলিস্যাকারাইড হতে পারে বা কোনো প্রোটিন হতে পারে, বাট এনি কাইন্ড অফ যেগুলো ফুডের মধ্যেই থাকে। তো এ সমস্ত ফুড সাবস্টেন্সকে যদি আমি অ্যানারোবিক কন্ডিশনে কোনো ব্যাকটেরিয়া বা কোনো মাইক্রো অর্গানিজমস দিয়ে আমি যদি প্রোভাইড করে কিছুদিন রাখি, সেখানে যদি অ্যানারোবিক কন্ডিশন মেনটেন করি, তখন সে মাইক্রো অর্গানিজম গুলো ওই ফুডের মধ্যে থাকা যে সাবস্টেন্স গুলো আছে সেগুলোকে ব্রেক ডাউন করে বিভিন্ন প্রকার মেটাবোলাইট তৈরি করবে। তো
এটাই হচ্ছে মূলত ফার্মেন্টেশন। ওকে, তো ফার্মেন্টেশনের জন্য মূলত আমি বলেছিলাম যে মাইক্রো অর্গানিজমের দরকার হবে। সো বিয়ার প্রোডাকশনের জন্য হচ্ছে স্যাকারোমাইসিস কার্লসবার্গেন্স অর স্যাকারোমাইসিস ভেরাম ইউজ করা হয়। এই দুইটা মাইক্রো অর্গানিজম ইউজ করা হয়, আরো কিছু মাইক্রো অর্গানিজম আছে বাট এগুলো হচ্ছে মোস্ট কমনলি ইউজ করা হয়। ওকে, এছাড়াও সেরিভিসিড ইউজ করা হয়। আর এখানে বটম ইস্ট এবং টপ ইস্ট বলে একটা কথা আছে, এটা আমাদের জানতে হবে। ওকে, বটম ইস্ট হচ্ছে মূলত ফার্মেন্টেশন করার সময় আমি যে ফার্মেন্টার ট্যাঙ্কটা রাখবো সেই ট্যাঙ্কের বটম কথা অর্থ হচ্ছে নিচে। হ্যাঁ, নিচে একটা ইস্ট দিতে হয় যেটা দিয়ে আমি মূলত ওয়ান কাইন্ড অফ বিয়ার তৈরি করতে পারি যেটাকে বলা হয় লেগার বিয়ার। হ্যাঁ, মানে আমি ইস্টটাকে নিচেও রাখতে পারি ফার্মেন্টেড ট্যাঙ্কে অথবা উপরেও রাখতে পারি। যদি আমি নিচে রাখি তাহলে যেটা তৈরি হবে সেটার নাম হচ্ছে লেগার বিয়ার, আর যদি আমি টপে রাখি তাহলে সেটার নাম হবে এলে বিয়ার। ওকে, যদি সেটা টপ ইস্ট ইউজ করা হয় মানে উপরে যদি ইউজ করা হয় একটা ফার্মেন্টারের মধ্যে, যদি আমি টপের মধ্যে ইস্টটা রাখি সেটা হচ্ছে স্যাকারোমাইসিস সেরেভিসি, তখন সেখানে টেম্পারেচারটা অনেক ওয়ার্ম হয় এবং ওই বিয়ারটার মধ্যে একটা ফ্রুটি ফ্লেভার অ্যাডেড হয়। তো এটা হচ্ছে এলে বিয়ার। আর যদি আমি বটম ইস্ট ইউজ করি, হ্যাঁ আমি যদি বটম ইস্ট ইউজ করি যেটা হচ্ছে স্যাকারোমাইসিস কার্লসবার্গেন্স অর ভেরাম, তখন সেই বিয়ারটার মধ্যে মূলত টেম্পারেচারটা কম মেনটেন হয় এবং ওইটা থেকে ফ্লেভার এক্সট্রাকশনটা একটু কম হয়। সো ওইটা দিয়ে যে বিয়ারটা প্রডিউস হয় সেটার নাম হচ্ছে লেগার বিয়ার। তো পৃথিবীতে লেগার বিয়ারটা অনেক বেশি বিখ্যাত এলে বিয়ার থেকে। ওকে, তো বিয়ার ফার্মেন্টেশনের জন্য যেই ইস্ট সেলগুলো ইনোকুলেট হয় এবং হচ্ছে এখানে আমি চাইলে ব্যাকস্লপিং ফার্মেন্টেশন প্রসেস করতে পারি। ব্যাকস্লপিং বলতে বোঝায় হচ্ছে একটা ফার্মেন্টেশন সাকসেসফুল হওয়ার পরে সেই ফার্মেন্টেশন থেকে যদি প্রোডাক্ট গুলো তৈরি হয়ে যায়, সাপোজ আমি মানে একটা বিয়ার তৈরি করে ফেলেছি, তো এই বিয়ারটা থেকে যে এক্সট্রাক্টেড যে ইস্টটা রয়েছে সেই ইস্টটাকে আমি এনে আমি পরবর্তীতে আরেকটা ফার্মেন্টেশনে ইউজ করতে পারি, এটা হচ্ছে ব্যাকস্লপিং ফার্মেন্টেশন। তো এখানে সিমিলার কাজে আমি ইউজ করতে পারি ইস্ট সেল, যেটা হচ্ছে প্রিভিয়াস একটা সাকসেসফুল ফার্মেন্টেশন হয়েছে যেখান থেকে আমি একটা ইস্ট নিয়ে এসে আমি এই ফার্মেন্টেশনে মানে আমার পরবর্তী যে ফার্মেন্টেশন সেখানে আমি ইউজ করতে পারি। ওকে, তো ফার্মেন্টেশনের জন্য মূলত 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ক্যারি করা হয় এবং এটা 3 থেকে 14 হতে পারে এবং ফার্মেন্টেশনটা মোটামুটি 14 দিন বা 2 উইকস এর মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর ফার্মেন্টেশন হওয়ার সময় ইস্ট কনভার্ট হয়ে যায় সুগারে এবং পরবর্তীতে এই ইথানল এবং কার্বন ডাই অক্সাইড এবং কিছু পরিমাণ গ্লিসারল ও অ্যাসিটিক অ্যাসিড প্রডিউস হয়। এই ইথানলটাই হচ্ছে মূলত বিয়ার এর জন্য যে অ্যালকোহল সেটাই। ওকে, আর ফার্মেন্টেশনের জন্য মূলত ওপেন ট্যাঙ্ক ফার্মেন্টার ইউজ করতে পারি, তবে ক্লোজ ফার্মেন্টার ট্যাঙ্কটাই হচ্ছে ইউজ করা প্রেফার্ড, কারণ হচ্ছে এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা লিবারেটেড হবে এই কার্বন ডাইঅক্সাইডটাকে যদি আমি ধরে রাখতে পারি তো সেটার জন্য হচ্ছে আমার ক্লোজ ফার্মেন্টার দরকার। সো এটা ধরে রাখার জন্য হচ্ছে মূলত আমি যদি কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে রাখি তাহলে বিয়ারটার যে কার্বনেশন স্টেপ আছে সামনে সেই স্টেপটা জন্য আমার এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড অ্যাড করতে হবে না, এই অরিজিনাল যে কার্বন ডাইঅক্সাইড সেটা দিয়েই কার্বনেশন স্টেপটা হয়ে যাবে। আর কার্বন ডাইঅক্সাইড এভলিউশনটা মূলত ম্যাক্সিমাম হবে 5th ডে অফ ফার্মেন্টেশনে এবং পরবর্তীতে 7 to 9 ডেজে ফার্মেন্টেশনে কার্বন ডাইঅক্সাইডটা লিবারেটেড হবে না, কারণ হচ্ছে ইস্ট সেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে ততদিনে। আর মোস্ট বিয়ারে প্রায় 3.5 থেকে 5% অ্যালকোহল কন্টেন্ট থাকে। এরপর হচ্ছে ফিনিশিং, এজিং, ম্যাচুরেশন, কার্বনেশন। তো ইয়াং এবং গ্রিন বিয়ার মানে ইয়াং যে বিয়ারটা রিলিজ হয় সেটার নাম হচ্ছে গ্রিন বিয়ার। সো এটাকে স্টোর করা হয় ভাটে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এবং এটা সেভার উইকস থেকে সেভার মান্থস পর্যন্ত এটাকে স্টোর করা হয় এবং এই প্রসেসে প্রোটিন, ইস্ট, রেজিন এবং আদার যত আনডিজারেবল সাবস্টেন্স গুলো আছে এইগুলো মূলত প্রেসিপিটেট হয়ে যাবে এবং বিয়ারটা ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। এরপর হচ্ছে অ্যাস্টার এবং বিভিন্ন প্রকার কম্পাউন্ড যেগুলো হচ্ছে এইজিং এর সময় অ্যাড করা হয়, যেগুলো হচ্ছে বিয়ারে বিভিন্ন প্রকার টেস্ট এবং অ্যারোমা অ্যাড করে। আর এজিং করার পরে কার্বনেশন হয়, কার্বন ডাই অক্সাইড 0.45 থেকে 0.52% কার্বন ডাই অক্সাইড অ্যাড করা হয়, কার্বনেট করা হয় আর কি। এরপর বিয়ারটা কুল করা হয়, ক্লারিফাই, ফিল্টার করা হয় এবং প্যাকেজড করা হয় বটলে, ব্যারেলে এবং ক্যানে, যেটা হচ্ছে পরবর্তী মার্কেটিং এর জন্য চলে যায় কাস্টমারের কাছে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ দেখানো হয়নি যেটা আমি ফিগারে দেখেছি, সেটা হচ্ছে প্যাস্টুরাইজেশন। এই প্যাস্টুরাইজেশন যদি করা হয় তাহলে সেটা খুব ভালো হয় বিয়ারের জন্য।
কারণ হচ্ছে প্যাস্টুরেশন করলে কি প্যাথোজেন গুলো আছে যত মাইক্রোঅর্গানিজম সেগুলো ডিস্ট্রয় হয়ে যায়। ওকে, তো বিয়ার প্রসেসে বা বিয়ার প্রোডাকশন প্রসেস যে মাইক্রোবায়োলজিটা আছে সেটা আমরা দেখছি যে এখানে বয়লিং করা হয়, যেহেতু ওট এবং হপসকে প্রায় 2.5 ঘন্টা ধরে বয়লিং করা হয় এবং এটা একটা সাফিসিয়েন্ট হিট যার ফলে যত ব্যাকটেরিয়া স্পোর আছে সেগুলো ডিস্ট্রয় হয়ে যায় এই হিটের কারণে। ওকে, এছাড়া হচ্ছে কম্বাইন অ্যাকশন কাজ করে, হিট এবং হপের যে অ্যান্টিসেপটিক্স গুলো আছে সেগুলো একটা কম্বাইন অ্যাকশনের ফলে যত মাইক্রোঅর্গানিজম গুলো আছে ওগুলো মোস্টলি ডিস্ট্রয় হয়ে যায়, মোস্ট মাইক্রোঅর্গানিজম গুলো ডিস্ট্রয় হয়ে যায়। আর হচ্ছে ওটের মানে ওটটা যখন তৈরি হয় লিকুইডটা, ওই ওটটা হচ্ছে মূলত লো পিএইচ এ থাকে, যেটা হচ্ছে 3.7 থেকে 4.5, এবং এছাড়াও এই সময় হপস থেকে অ্যান্টিসেপটিক সাবস্টেন্স গুলো এক্সট্রাক্টেড হয়। সো সবকিছুর কম্বাইন ইফেক্টে বলতে গেলে যে মানে কম্বাইন ইফেক্টের ফলে বিয়ারে মোস্ট মাইক্রোঅর্গানিজম গুলো ইনহিবিটেড হয়ে যায়। এছাড়াও হচ্ছে যখন অ্যালকোহল প্রডিউসড হয় তখন সেই অ্যালকোহলটা কিন্তু বিভিন্ন মাইক্রোঅর্গানিজমের জন্য ইনহিবিটরি। ওকে, এরপর হচ্ছে বাকি সেম কথাই বলেছে যে বিয়ার থেকে রেজিন, মানে বিয়ার না, হপস থেকে রেজিন, হিউমুলন্স এগুলো রিলিজ হয়, সেগুলো হচ্ছে অ্যান্টিসেপটিক সাবস্টেন্স। এছাড়া হচ্ছে প্যাস্টুরাইজেশন করা হয় যার ফলে বিয়ারটা মূলত প্যাস্টুরাইজড হয়ে যায়, কি প্যাথোজেন গুলো ডিস্ট্রয় হয়ে যায়। ওকে, তো এত কিছুর পরেও মানে বিয়ারটা মোটামুটি একটা সেফ ড্রিঙ্ক, বাট তারপরেও বলা যায় যে বিয়ারে অনেক ডিফেক্ট হয়, বিয়ার থেকে অনেক ডিজিজ হতে পারে। যদি সেখানে ডিজিজ কজিং মাইক্রোঅর্গানিজম গ্রো করে তাহলে সেই বিয়ারটা ডিফেক্টিভ হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাতে করে কোনো মাইক্রো অর্গানিজম যাতে গ্রো করতে না পারে। আর বিয়ারের অনেকগুলো বেনিফিটস আছে, যেমন হচ্ছে বিয়ার হচ্ছে খুবই নিউট্রিশিয়াস। আদার অ্যালকোহলিক যত বেভারেজ আছে যেমন ওয়াইন থেকেও কিন্তু নিউট্রিশিয়াস, কারণ হচ্ছে এটাতে ভাইটামিন প্রোটিন কন্টেন্ট অনেক বেশি থাকে ওয়াইন থেকেও। এটা বিভিন্ন প্রকার হার্ট করোনারি যে ডিজিজ গুলো আছে সেগুলো থেকে প্রোটেকশন দিতে পারে বিয়ারে, এটা রিসার্চে প্রমাণিত। বিভিন্ন সার্ভে করে দেখা গেছে যে যারা বিয়ার কনজিউম করে ডেইলি 1 থেকে 2 গ্লাস, তো তারা হচ্ছে লেস লাইকলি ফর অ্যাকোয়ারিং দা করোনারি ডিজিজেস। ওকে, এরপর হচ্ছে কিডনি স্টোন কে প্রিভেন্ট করতে পারে, ব্যাড কোলেস্টেরল যেটাকে আমরা বলি লো ডেন্সিটি লিপোপ্রোটিন সেটাকে লোয়ার করে। এছাড়াও বোনকে স্ট্রেংথ করে, স্ট্রেস রিলিজ করে। যারা হচ্ছে ডেইলি 1 বা 2 গ্লাস অফ বিয়ার কনজিউম করে তাদের স্ট্রেসটা অনেক জলদি রিলিজ হয়ে যায়। এছাড়া হচ্ছে বিভিন্ন প্রকার মানে আমাদের মেমোরি, ব্রেন ফাংশন, ব্রেনের সেলগুলোকে ইনক্রিজ করতে পারে যার ফলে আমাদের মেমোরি ফাংশন অনেক বৃদ্ধি পায়। এছাড়া হচ্ছে কগনিটিভ ফাংশনটাও বৃদ্ধি পায় বিয়ারের ফলে। তো বিয়ারে বেনিফিটস আছে সেটা অবশ্যই মানতে হবে, তবে অতিরিক্ত পরিমাণ বিয়ার পান করলে সেটা থেকে সমস্যা হতে পারে। যেমন হতে পারে অতিরিক্ত অ্যালকোহল কনজিউম করলে সেটা হতে পারে বিভিন্ন প্রকার হার্ট ডিজিজ হতে পারে বা কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, আর অনেক প্রকার ডিজিজ হতে পারে। আমাদের যেমন স্টোমাকে বিভিন্ন প্রকার অ্যাসিডিটি হতে পারে, যার ফলে বিভিন্ন আনস্টেবল বিভিন্ন কম্পাউন্ড তৈরি হতে পারে, অনেক রকম প্রবলেম আছে। তো বিয়ার প্রোডাকশনটা মূলত ওভারভিউ করা হলো, এটাই ছিল বিয়ার প্রোডাকশনের ওভারভিউ। তো আমি এই বলে আমার লেকচার শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।